বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। চূড়ান্ত হলো আইনশৃঙ্খলা সংক্রান্ত পরিষদে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। শুধু ইসি নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবি। শহীদ মিনারে বিক্ষোভ, ফলাফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম মেডিকেল শিক্ষার্থীদের। এবং আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্পের প্রত্যাবর্তন। শপথ অনুষ্ঠান সরাসরি দেখতে টিকিট কেটেছেন সোয়া 2 লাখ সমর্থক। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি শরীফ রওশন। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে সচিবালয় থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব। দেবরাজ, কবে নাগাদ পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের কাজ শুরু হবে? আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে? বিদেশি নাগরিকদের বিষয়ে কি বলা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। নাফি, কিছুক্ষণ আগেই আসলে এই আইন শৃঙ্খলা যে কমিটিটি রয়েছে সেই কমিটির স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে কিন্তু সেই যে সভা সেটি সকাল 11টায় শুরু হয়েছিল, যেটি বেলা 1:30টা পর্যন্ত আসলে এই সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এখন সচিবালয়তে এই রয়েছি, যেখানে আসলে উঠে আসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের ভূমিকা ছিল এবং তাদের যে গুলিতে আসলে সাধারণ যারা ছাত্র জনতা নিহত হয়েছেন, এবং সেখান থেকেই কিন্তু 5 আগস্টের যে আওয়ামী শাসনামলের পতনের পরপরই কিন্তু এই পুলিশের নানা রকম কাঠামোগত পরিবর্তনের কথা উঠে আসছিল এবং সেই কাঠামোগত পরিবর্তনের একটি আসলে যে ফলাফল সেটি আমরা আজকে দেখতে পেলাম। সেটি হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ বিশেষ করে যদি বলতে হয় পুলিশ, র্যাব এবং আনসার, এই 3টি বাহিনীর সদস্যদের যে পোশাকের রং রয়েছিল এতদিন, সেই পোশাকের রঙের পরিবর্তন আসছে। আমি যদি একটু ব্রেকডাউন করে বলি, পুলিশের রঙে কিন্তু পুলিশের যে পোশাক সেই পোশাকের রং হচ্ছে আয়রন কালারের, অর্থাৎ লোহা যে কালারটি রয়েছে, রংটি রয়েছে সেটি, এবং র্যাবের হচ্ছে অলিভ কালার, এবং আপনার আনসার যে সদস্য রয়েছে এগুলো হচ্ছে যে হুইট কালার, অর্থাৎ গমের যে একটি কালার সেই কালারের মতো। তো এই পরিবর্তনের সিদ্ধান্তগুলো আসলে এই উপদেষ্টা পরিষদ, নিরাপত্তা পরিষদের সভায় আসলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। অন্যান্য উপদেষ্টা আসিফ নজরুল সহ আরো অন্যান্য উপদেষ্টারাও সেখানে উপস্থিত ছিলেন। এবং এই পোশাকের পরিবর্তন, আমরা যখন তাকে প্রশ্ন করেছিলাম এই পোশাক পরিবর্তনটা আসলে কতদিনের মধ্যে হবে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আসলে এই নির্দিষ্ট ধরনের কোনো সময়সীমা আসলে তারা বেঁধে দেননি, যত দ্রুত সম্ভব আসলে পরিবর্তন করা হবে। এবং এর জন্য অতিরিক্ত খরচ হবে কিনা এমন প্রশ্নেও কিন্তু তিনি বলেছেন যে আসলে অতিরিক্ত তেমন একটা খরচ হবে না, যেভাবে আসলে পোশাক পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনটাই আসলে এখানে হবে, শুধু রঙের পরিবর্তনটা হবে। এবং আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল আসলে সীমান্তে আমরা দেখতে পেয়েছিলাম যে এই বেশ কিছুদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ সম্প্রতি সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে নানা রকম আসলে উত্তেজনা চলছে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে হাতাহাতির পর্যায়ে চলে গেছে, যেখানে 3 জন বাংলাদেশি আহত হওয়ার ঘটনাও ঘটেছে। তো এমন পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন গণমাধ্যমে যে আসলে ভারতের পক্ষ থেকে, বিএসএফ এর পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, যা বাংলাদেশের বিজিবির, অর্থাৎ যে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের হাতে সেই সুযোগ ছিল না। এবং সেই অনুমতিটি দেওয়া হয়েছে যে এখন থেকে আসলে বর্ডারে বিজিবি সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করতে পারবে, এবং সেগুলো ক্রয় করার অনুমতি দেওয়া হয়েছে এই কমিটি থেকে। এবং শেষ বলতে যে বাংলাদেশে প্রায় অবৈধ বাংলাদেশির বিদেশি নাগরিক রয়েছে 33,642 জনের মতো, এবং
এদেরকে আগামী 31 জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের জন্য বলা হয়েছে এবং তারা যদি আসলে দেশ ত্যাগ না করে তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অনেকেই এই বিদেশি নাগরিকদের অনেকেই বাংলাদেশে যারা ব্যবসা করেন তারা সুযোগ দিয়েছে এবং তাদেরও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে নাফি। তো নাফি সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ব্রিফিংটি ছিল সেই ব্রিফিং শেষে বৈঠক শেষে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক, সেই বিষয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত ছিলেন দেবরাজ দেব। জাতীয় নির্বাচন শুধু ইসির ব্যাপার নয়, ভোটাধিকার লড়াইয়ের ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে। সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে কথা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ভোটের সব অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে হালনাগাদ কার্যক্রম। বিস্তারিত বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। এই যে তরুণ এই জনগোষ্ঠী যাদের বয়স কেবল 18-তে পৌঁছালো, রাষ্ট্রের নাগরিকত্বের আনুষ্ঠানিক স্বীকৃতি নিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে এসে নিবন্ধন করে নিলেন নিজের নাম, ঠিকানা এবং বয়সসহ যাবতীয় তথ্য। শৈশব কৈশোর থেকে যে দীর্ঘ অসুস্থ নির্বাচন ব্যবস্থা দেখে আসছিলেন তারা, যেখানে ছিল না মানুষের কোনো ভোটাধিকার। ভোটার হয়ে তারা চান নির্বিঘ্নে ভোট দিয়ে নিজের পছন্দমতো প্রতিনিধি নির্বাচন করতে। আমি যেহেতু নতুন ভোটার, তাই আমি চাবো যে পরবর্তী নির্বাচনে আমি সুষ্ঠুভাবে ভোট প্রদান করার মাধ্যমে দেশের একজন সঠিক জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমি ভোটার তালিকার অন্তর্ভুক্ত হলাম। আশা করছি যে পরবর্তী নির্বাচনে একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবো। এত বছর তো মানুষ নিজের মন মতো ভোট দিতে পারে নাই, এমনও হয়েছে যে ভোট কেন্দ্রে না যেয়ে ভোট দিয়ে ফেলছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমন হবে না, সবাই নিজের হাতে ভোট দিবে, নিজের অধিকারটা ভোগ করতে পারবে। নতুন করে ভোটার হচ্ছে, এর চেয়ে ভালো আর কি একটা ফিলিংস আর হতে পারে না। এর মাধ্যমে আমরা নতুনভাবে ভোট দিতে পারবো, আর আমরা দেশের নাগরিক হব। সোমবার ঢাকার সাভারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ গুছাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের সকল অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সিইসি। ভয় ভীতিহীনভাবে নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা হলো। আমরা সেই প্রতিষ্ঠা সংগ্রামে নেমেছি এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। তিনি বলেন, মানুষের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে কাজে লাগাতে হবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটার মধ্যে প্রথম ধাপ হচ্ছে এই যে ভোটার থেকে সুষ্ঠু ভোটার তালিকা প্রতিষ্ঠায়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, অতীতে নানাভাবে ভোটার তালিকাকে কলুষিত করা হয়েছে। এবার কোনো অভিযোগ শুনতে চায় না ইসি। মৃত ভোটার সেটা বাদ দিতে হবে, ডুয়াল এন্ট্রি বাদ দিতে হবে। ডুয়াল এন্ট্রি সংখ্যা যদিও আশা করি খুব কম হবে। বিদেশি ভোটার বা বিদেশি লোক যদি ঢুকে যেয়ে থাকে, এই তিনটাই ক্যাটাগরি। ছাত্রদের মধ্যে যে সে স্বীকৃতি মনে করে যে আমার একটি জাতীয় পরিচয়পত্র আছে, সুতরাং এই আগ্রহ থেকে আমি মনে করি যারা নতুন ভোটার হবে তারা এই পরিচয়পত্র পাওয়ার আগ্রহ নিয়েই আপনাদের কাছে আসবে। জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। ভোটার তালিকা থেকেই ভোট হবে, কাজেই ভোটের র ম্যাটেরিয়ালস। আজকে যে কার্যক্রম আমরা শুরু করছি, আমার মতে আনুষ্ঠানিকভাবে ভোটের কার্যক্রম শুরু হয়ে গেছে। ভুয়া ভোটার, মৃত ভোটার এবং দ্বৈত নাগরিককে বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনাররা। সেই সাথে নতুন ভোটারদের তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করারও তাগিদ দেওয়া হয়েছে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
আগামী সোমবারের মধ্যে মেডিকেল পরীক্ষার ফলাফল বাতিল সহ নতুন ফলাফল প্রকাশের দাবি জানিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা। অন্যথায় মঙ্গলবার থেকেই কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এছাড়া পরীক্ষা পদ্ধতি বাতিল সহ মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের দাবিও করেন তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। চলতি ভর্তি পরীক্ষায় ৭২ নম্বর পেয়েও মেডিকেলে পড়ার সুযোগ পাননি। রাজধানীর মুগদা থেকে কন্যাকে নিয়ে শহীদ মিনারে এসেছেন মা। এত পরিশ্রম করেও সন্তান মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার জন্য কোটাকে দায়ী করেন। আর বঞ্চিত শিক্ষার্থী বলছেন, শুধু কোটা না, পুরো ফলাফল প্রক্রিয়ায় গলদ রয়েছে। পরিবর্তন চান ভর্তি পরীক্ষা পদ্ধতির। কোটা তো আগের থেকেই বাতিল ঘোষণা করা হয়েছে, তারপরে সেই কোটাটা রেখে যে শত শত স্টুডেন্টস চান্স পেল না, ৭৫ পেয়েও চান্স পেল না। তাহলে আমার মেয়ে তো ৭৫ পেয়েছে, তারপরেও তো চান্স পেয়ে নেই। কোনো দিক দিয়ে কোনো সিস্টেম ঠিক ছিল না। এমনিতে কোটাটা বাতিল হওয়ার কথা ছিল, এটা তো রেখেই দিছে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো মার্কসেও অনেক প্রবলেম হয়েছে। ক্লাস বর্জন করে সাদা অ্যাপ্রন পরিহিত মেডিকেল শিক্ষার্থীদের শহীদ মিনারে অবস্থান। এবারও কোটার বিরুদ্ধে আন্দোলনের স্লোগান। মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদেও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সোমবারের মধ্যে ফলাফল বাতিল করার হুঁশিয়ারি দেন তারা। কোটা বাতিল করে ফল পুনর্প্রকাশেরও দাবি জানান তারা। অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণে ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা ও চাকরি সহ সব পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা বাতিলের দাবি জানান অভিভাবকরা। 40 মতো তফাৎ পেয়েও, কম মার্ক পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। এই বৈষম্য আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% ও প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত আছে। সে অনুযায়ী রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ। জাহিদ হাসান, এখন ঢাকা। অপেক্ষা শুধু মার্কিন ভূখণ্ডে সোমবারের সূর্য ওঠার। একটি একটি করে সংকট নির্মূল করবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এমন গতি আর শক্তিতে কাজ করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এর আগে কখনোই ঘটেনি। দায়িত্ব নেয়ার পর মুহূর্তেই বয়ে দিবেন নির্বাহী আদেশের ঝড়। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের একদিন আগে বিজয় সমাবেশে এইভাবেই শ্রোতাদের আশ্বস্ত করলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই 200-র বেশি নির্বাহী আদেশে সই করবেন তিনি। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। রাজনীতিতে শূন্য অভিজ্ঞতা নিয়ে প্রথমবার ভোটের মাঠে পা রেখেই বিশ্বের সবচেয়ে প্রতাপশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন যে স্লোগানে ভর করে সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন ছিল ক্ষমতায় প্রত্যাবর্তন পূর্ব বিজয় সমাবেশের শিরোনাম। মাঝে একটি মেয়াদে ক্ষমতার বাইরে থাকলেও লক্ষ্য থেকে যে বিচ্যুত হননি ডোনাল্ড ট্রাম্প, বরং ফিরেছেন আরও দৃঢ়প্রত্যয়ী হয়ে প্রমাণ করলেন সেটাই। ওয়াশিংটনে ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিজয় সমাবেশের দরজা খোলার কথা ছিল রোববার স্থানীয় সময় দুপুর 3টায়। কিন্তু তাকে এক নজর দেখতে, তার কথা শুনতে অপেক্ষমান জনতা সারি বাঁধতে শুরু করে ভোর থেকেই। তীব্র শীত উপেক্ষা করে হাসি মুখে অপেক্ষারত ট্রাম্প সমর্থকরা জানান নিজেদের প্রত্যাশার কথা। I got here at 5 in the morning. Yeah, and tomorrow the same. I was going to go out there now because of the freezing cold. I don't care. I'm here because this is the best day ever. The shit show's over. I don't know if I'm allowed to say that, but I'm excited to see Trump back for my kids struggling. মাত্র 4 বছরের ব্যবধানে জনতার রায় উল্টে দিয়ে দৌড়দণ্ড প্রতাপে হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প।
ক্ষণগণনা শেষ হবে সোমবার সকালেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে। তীব্র শীত ও তুষারপাতের পূর্বাভাস থাকায় ৪০ বছরে প্রথমবার ইউএস ক্যাপিটল ভবনের আইকনিক ওয়েস্ট ফ্রন্ট থেকে অনুষ্ঠান স্থল সরিয়ে নেওয়া হয়েছে ক্যাপিটল রোটুন্ডার ভেতরে। ক্যাপিটল ওয়ান অ্যারেনা থেকে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ সরাসরি দেখতে এরই মধ্যে টিকিট কেটেছেন 2.25 লাখের বেশি ট্রাম্প সমর্থক। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসা অনেকেই $1,000 পর্যন্ত খরচ করে থাকছেন হোটেলে। জায়গা না পেয়ে খোলা আকাশের নিচেও থাকছেন অনেকে। শপথ গ্রহণ অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর 25,000 সদস্য। We were planning on being in the standing crowd next to the Capitol for the inauguration tomorrow. So yes, we're very disappointed that we're not going to be a part of that. I had tickets for the inauguration, but evidently it's been canceled on the West Steps here. হবু প্রেসিডেন্টের সাথে দেখা হোক বা না হোক, ভক্ত সমর্থকদের ট্রাম্প জানান অপেক্ষা শুধু মার্কিন ভূখণ্ডে সোমবারের সূর্যোদয়ের। উচ্ছ্বসিত জনতাকে আশ্বস্ত করে বলেন দায়িত্ব নিয়েই একটি একটি করে সংকট নির্মূল করবেন, এমন গতি আর শক্তিতে কাজ করবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা এর আগে কখনো ঘটেনি। শপথ নেয়ার পর মুহূর্তেই বইয়ে দেবেন নির্বাহী আদেশের ঝড়। ধারণা করা হচ্ছে ক্ষমতা গ্রহণের প্রথম দিনই 200-র বেশি নির্বাহী আদেশে সই করবেন তিনি। But starting tomorrow, I will act with historic speed and strength and fix every single crisis facing our country. We have to do it. The American people have given us their trust, and in return, we're going to give them the best first day, the biggest first week, and the most extraordinary first 100 days of any presidency in American history. ক্যাপিটল ওয়ান অ্যারেনায় রাজনৈতিক এ জনসমাবেশকে সুরের মূর্ছনায় রাঙিয়ে তোলেন তারকারা। জোরদার সমর্থন জানান ট্রাম্পের প্রতি। ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কও। নুজহাত কামাল, এখন বিশ্ব। ট্রাম্পের প্রত্যাবর্তন এবং আগামী দিনের মার্কিন রাজনীতির বিশ্লেষণ করতে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিলয় রঞ্জন বিশ্বাস। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন দুপুরের আয়োজনে। আমি প্রথমে জানতে চাচ্ছিলাম, ট্রাম্প তো এর আগেও একবার ক্ষমতায় ছিল, সেটাকে 1.0, এবং এবার দ্বিতীয়বারের মতো আবারও প্রেসিডেন্টের পদে বসতে যাচ্ছেন 2.0। এই দুইবার যে ক্ষমতায় ছিল, পার্থক্যটা কেমন দেখছেন এবং এবারের প্রেসিডেন্ট ট্রাম্পকে আপনি কোন দিক থেকে এগিয়ে রাখবেন? ধন্যবাদ আপনাকে। আসলে যেহেতু একটা ট্রেডিশনের মতো হয়ে গেছে 2.0 আমরা বলি দ্বিতীয়বার আসায়, মূল পার্থক্যটা হচ্ছে যে মাঝখানে মানে উনি টানা থাকতে পারেননি, মাঝখানে ডেমোক্রেট গভর্নমেন্ট ছিল। সুতরাং তার যেই অসমাপ্ত কাজগুলো তিনি চিন্তা করেছিলেন 2021-এর পরে করবেন, সেই ধারাবাহিকতায় হয়তো বা আরও বেশি ক্ষোভ যুক্ত হয়েছে যেহেতু উনি 2021-এ নির্বাচিত হতে পারেননি, এবং যে কাজগুলো উনি বা রিপাবলিকান পার্টি তারা যেভাবে চিন্তা করেন সেই কাজগুলোকে করার আরেক ধরনের কি বলা হয় যে কঠিন স্পৃহা তার মধ্যে রয়েছে, এবং যে কারণে উনি এক পর্যায়ের ক্ষয়িষ্ণু জনমত থেকে আরও বেশি পরিমাণে জনমত পেয়ে নির্বাচিত হয়েছেন এবং এই মানে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছেন। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য আমরা জানি যে এটা ট্রেডিশন সবসময় বাইরে হয় এই ওথ সেরেমনি, এবার আবহাওয়ার কারণে তো ডেফিনেটলি ভিতরে হচ্ছে। এটা যদিও লঘু বিষয়, কিন্তু আমরা জানি যে অনেকগুলো বিষয় নিয়ে তার কাছে এটা একটু ডিফারেন্ট সিচুয়েশন। 21 থেকে যদি আমরা এখন 25-এর অবস্থা চিন্তা করি, যে একটা বড় যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন, যেটা তার এজেন্ডার মধ্যে রয়েছে। আরেকটা জায়গা গুরুত্বপূর্ণ রয়েছে হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক জায়গা থেকে চিন্তা করি, মিডল ইস্টে মধ্যপ্রাচ্যের অবস্থা। কিন্তু অভ্যন্তরীণ জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোভিডের পরবর্তী যে অর্থনৈতিক মন্দা অবস্থা ছিল, ইনফ্লেশন রয়েছে, চাকরি বাকরির অবস্থা রয়েছে, এই জায়গাগুলো অভ্যন্তরীণ হিসেবে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ ডোনাল্ড ট্রাম্পের জন্য। কিন্তু তা ছাড়াও যে জায়গাটাকে উনি হাইলাইট করেছেন, সেটা সাধারণত রিপাবলিকানরা করে থাকেন, উনি আরেকটু বেশি করেন, সেটা হচ্ছে যে অভিবাসন। আমরা যেটাকে বলছি যে মানে উনাদের ভাষায় যেটা হচ্ছে যে অবৈধ অভিবাসন, বিশেষ করে মেক্সিকো থেকে এবং এই জায়গাগুলো, এবং যে 200 এক্সিকিউটিভ অর্ডারের কথা বলা হচ্ছে, সেখানেও একটা গুরুত্বপূর্ণ জায়গা থাকবে হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে দেখার চেষ্টা করো। এবং অনেক সময় আমরা ফ্যামিলি রিউনিফিকেশন বলি, বা আমেরিকার যে চরিত্রে ইনক্লুসিভিটি এবং ডাইভার্সিটিকে অ্যাকসেপ্ট করা হয়, সেটা আসলে কি একটু হুমকির মুখে পড়বে কিনা, যেহেতু একটা জিনিস আমরাও শুনছি যে আমেরিকান যে অ্যাক্ট ডাইভার্সিটি, ইনক্লুশন এবং ইকুইটি, সেটাকেও উনি রিপিল করবেন, এবং হয়তোবা এক ধরনের আমেরিকান ন্যাশনালিজম যে জায়গাটা উনি সবসময় হাইলাইট করছেন, সেটাকে আরেকটু আমরা নতুনভাবে দেখার চেষ্টা করবো এখানে। এবার মানে এগিয়ে রাখার বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনি যে ট্রাম্পকে কোন বিষয়টা এগিয়ে রাখা যেতে পারে বলে মনে হচ্ছে? একটা বড় বিষয় হচ্ছে যে উনি যেভাবে উনার ক্যাবিনেট গুছাচ্ছেন, আমি মনে করি যে বেশ কি বলা হয় যে যারা দক্ষ এবং একই সাথে রিপাবলিকান যে ইডিওলজি,
বা এই যে গভর্নমেন্ট স্পেন্ডিং বন্ধ করা এবং প্রাইভেটাইজেশনের দিকে যাওয়া এইটাকে প্রাধান্য দিচ্ছেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কর্পোরেট সেক্টরের আমেরিকান যে মেগা কর্পোরেট সেক্টর, আমরা ইলন মাস্ককে ওনার সাথে দেখছি ইলেকশনের আগে থেকে, সুতরাং এবং উনি কিছুদিন আগেও একটা মিটিং করেছেন যেখানে জেফ বেজোস ছিলেন, ইলন মাস্ক ছিলেন এবং বড় বড় সিইও অফ ডিফারেন্ট কোম্পানিজ। সো মনে হচ্ছে যে কর্পোরেট সেক্টরকে একত্র করে একটা 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 যে রকমের আমেরিকা উনি চিন্তা করেন এবং গভর্নমেন্ট স্পেন্ডিং অনেক কমিয়ে এনে কর্পোরেট সেক্টরের উপরে ডিপেন্ডেন্সি তৈরি করে সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিছুটা হয়তো বা ট্রাম্প আরেকটু বেশি প্রস্তুত 2016 যে সময়টা ছিল সেখান থেকে। একটু আবার প্রশ্ন আছে, মধ্যপ্রাচ্যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে শান্তি ফেরাতে ট্রাম্প কতটুকু অবদান রাখতে পারেন বলে আপনার মনে হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা খুব কনভেনশনালি চিন্তা করি, ট্রাম্পের নিজের বক্তব্য থেকে অনেক সময় আসে যে উনি যুদ্ধ অ্যাভয়েড করার চেষ্টা করেন বা ট্রানজ্যাকশনালি চিন্তা করেন যে এই যুদ্ধ থেকে খুব একটা প্রফিট না হলে হয়তোবা সেই যুদ্ধটা বন্ধ করে যদি সেটা চিন্তা করা যায়, ওই কনটেক্সট থেকে হয়তোবা দেখা যেতে পারে। কিন্তু মিডল ইস্টার্ন সিচুয়েশনটা এত বেশি কমপ্লেক্স এবং এখানে ইসরায়েলের সাথে আমেরিকার যে ঐতিহাসিক সম্পর্ক, একই সাথে আমেরিকা তার মতো করে চেষ্টা করে সবসময় মিডল ইস্টার্ন কনফ্লিক্টটাকে এক ধরনের নিয়ন্ত্রণে রাখার, যেহেতু আমরা ঐতিহাসিকভাবে এর আগেও দেখেছি 90s কনটেক্সটে যদি বলি। কিন্তু বর্তমান পরিস্থিতিটা এতটাই কমপ্লেক্স, সেখানে আসলে কতটুকু খুব মানে তড়িৎ সময়ে সম্ভব হবে সেটা মুশকিল। কিন্তু একটা পজিটিভ সাইন, এটা কতটুকু কাকতালীয় বা এই প্রচেষ্টাটা দিন থেকেই হচ্ছে, যেরকম ইসরায়েলের পার্লামেন্টে একটা সীমিত আমরা দেখলাম যে সিজফায়ার এগ্রিমেন্ট কিন্তু ইসরায়েলের ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। সো এক ধরনের প্রক্রিয়ার দিকে যাওয়া শুরু হয়েছে। এই কারণে কাকতালীয় বলছি যে যেহেতু মানে ডোনাল্ড ট্রাম্পও শপথ নিচ্ছেন, কিন্তু অবশ্যই মানে এই কাজটা যেহেতু বহুদিন ধরে হচ্ছে বা এই আলোচনাটা বহুদিন ধরে হচ্ছে, সুতরাং মানে আমি যদি মনে করি যে ঠিক আছে এক ধরনের সেইন পলিটিক্যাল ধারণা প্রিভেইল করবে, তাহলে ডেফিনেটলি প্রেসিডেন্ট চেষ্টা করবেন যে এই জায়গাটাকে যত তাড়াতাড়ি সম্ভব আসলে সমঝোতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এখন দুপুরে আয়োজনে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। রোশন, আমরা শুনছিলাম যে স্যারের কাছ থেকে যে মার্কিন রাজনীতি এবং ট্রাম্পের প্রত্যাবর্তনের যে বিষয়গুলো, সেই বিষয় নানা দিকগুলো অনেক কিছুতেই পরিবর্তনের আভাস পেলাম আমরা এখানে। রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন সহ 5 জনকে ফের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপুমণি, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক সহ আরও 15 জনকে। বিস্তারিত জানাচ্ছেন আসিফ ইকবাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গেল 20 জুলাই রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জিসান। সোমবার সেই জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন সকালে আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল আল মামুনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু ও আনিসুল হক এদেরকে যাত্রাবাড়ী দুটি হত্যা মামলায় তাদেরকে 5 দিন করে 10 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়াও সালমান এফ রহমান এক হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয় এবং তাদেরকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সালমান এফ রহমান উনারা আসছেন, উনাদেরকে রাশেদ খান মেনন সহ যারা আছেন উনাদেরকে 5 দিন করে পুলিশ রিমান্ড দেওয়া হয়েছিল দুইটা মামলা। এছাড়াও এদিন সাবেক মন্ত্রী দীপুমণি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি সেলিম সহ 15 জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালের রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ জাতির উপর তাণ্ডব চালানোর সাথে গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি, এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে
এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। দিল্লির ষড়যন্ত্র থেমে নেই, সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থেকে অপচেষ্টার মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। তথাকথিত মেগা প্রজেক্টের নামে তারা নদী ভরাট করেছে, তারা খাল ভরাট করেছে, তারা বৃক্ষ উধাও করে দিয়েছে। কারণ স্বৈরাচার যখন আসে, সেই স্বৈরাচারের দ্বারা কখনোই আপনার মানুষের মঙ্গলের জন্য কোনো ভালো কাজ হতে পারে এটা কেউ বিশ্বাস করতে পারে না। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের উপর বাড়তি ৫% ভ্যাট কমিয়ে আগের 10% ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি করবে এনবিআর। আগে মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপে গাড়ি মেরামত করলে 10% ভ্যাট দিতে হতো সরকারকে। তবে অর্থ বছরের মাঝামাঝি এসে শতাধিক পণ্য ও সেবার সঙ্গে এ খাতেও 5% বাড়িয়ে 15% নির্ধারণ করে এনবিআর। পরে ব্যবসায়ীদের দাবির মুখে আগের ভ্যাটেই বহাল রাখার সিদ্ধান্ত নিল এনবিআর। যদিও আগে থেকেই পূর্বের 10% থেকেও কাটছাট করে 5% নামিয়ে আনার দাবি ছিল গ্যারেজ ব্যবসায়ীদের। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরিয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাঞ্চলের নতুন শহরে 10 কাটা প্লট বরাদ্দ সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপহার আদায় এবং স্বাস্থ্য ও অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের ওপর প্রভাব বিস্তার করে করমুক্ত করার কথাও বলা হয়েছে চিঠিতে। তারুণ্যের উৎসবকে ধারণ করে বাফুফে আয়োজন করেছে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ 2025। বাফুফে প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক আয়োজনে উন্মোচিত হলো অনূর্ধ্ব-15 ফুটবল লীগের লোগো এবং সিলেট পর্বের ড্র। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যে দেশব্যাপী আয়োজিত হচ্ছে তারুণ্যের উৎসব। রাজনৈতিক পট পরিবর্তনের পর মূলত একটি আত্মপ্রত্যয়ী ও কর্মক্ষম বাংলাদেশ গড়তে আয়োজিত হচ্ছে খেলোয়াড়দের বিভিন্ন প্রতিভা অন্বেষণ কর্মসূচি। ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ফেডারেশনকে নিয়েই হচ্ছে এই কার্যক্রম। নতুন কমিটির মাধ্যমে কিছু ফেডারেশন কাজ শুরু করলেও অন্যান্য ফেডারেশনগুলোকে দ্রুত সংস্কার করে ত্বরান্বিত করা হবে বাকি কাজ। বছর জুড়ে বিভিন্ন বয়সভিত্তিক পর্যায়ে একইভাবে আয়োজিত হবে নানা কর্মসূচি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ঘোষণার মাধ্যমে আমরা 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করছি। আমাদের যে স্কাউটেড যে ট্যালেন্টগুলো, এগুলো যেন আমরা ভবিষ্যতে তাদেরকে ঠিক মতন কাজে লাগাতে পারি, আমরা সেই ব্যাপারে সচেষ্ট থাকব। 25 জানুয়ারি সিলেট জেলা দিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব-15 জাতীয় ফুটবল লীগ। প্রতিটি জেলা 3টি করে ম্যাচ খেলবে। ট্যালেন্ট হান্ট থেকে বেরিয়ে আসা খেলোয়াড়দের ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে অনূর্ধ্ব-16 থেকে 17 পর্যায়ে কিংবা এলিট একাডেমিতে করা হবে স্থানান্তর। সারা জেলায় কিন্তু কমপক্ষে 200, 250, 300 প্লেয়ার ট্রায়ালে এসেছে। সেখান থেকে জেলাদেরকে খুব কষ্ট করতে হয়েছে যে প্লেয়ার বাছাই করতে, তাদেরকে 35 জন 40 জন বাছাই করা, তাদের বয়সের প্লেয়ার নেওয়া খুব তাদের জন্য কষ্ট হয়েছে বয়সভিত্তিক। সো আন্ডার 15-এর যে প্লেয়ার যেগুলি আমরা পেয়েছি, সেখান থেকে তাদেরকে আমরা যদি ভালো নার্সিং করতে পারি, ইনশাল্লাহ আমাদের ন্যাশনাল টিমের পাইপলাইনে তারাই থাকবে। ফুটবলের উন্নয়নে কাজ করছে বাফুফের নতুন কমিটি। তারুণ্যের উৎসবের মাধ্যমে অনূর্ধ্ব-15 দিয়ে শুরু হলো আয়োজন। ফুটবলকে মাঠে রাখতে বাফুফের নিজস্ব অর্থায়নে চেষ্টা চলছে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো ও স্পন্সর নিশ্চিতের কাজ। সুযোগ সুবিধা আরও বেশি, উন্নত ট্রেন আপ, তাদের অ্যাকোমোডেশনস, এগুলো যদি এনশিওর করা যায়, নিশ্চিতভাবে আমি তো নিশ্চিত যে আমরা অনেক ভালো ভালো ট্যালেন্টেড প্লেয়ার আমাদের দেশে আছে। আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো প্লেয়ার, আন্তর্জাতিক মানের প্লেয়ার তৈরি করতে পারবো বাংলাদেশে। এছাড়াও বাফুফের নতুন কমিটির অধীনে আয়োজিত হচ্ছে বিপিএল ও বিসিএল। প্রত্যেক বিভাগেই ক্লাবগুলো সক্রিয় থাকলে বের হয়ে আসবে প্রতিভাবান খেলোয়াড়। আগামী 4 বছরে তৈরি হবে ভালো একটি দল, যারা বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে পারফর্ম করে নিজেদের তুলে ধরবে, এমনটাই আশা। আমরা প্রতিটা বিভাগে করার পরে ফাইনাল রাউন্ড আমরা আন্ডার 15 হবে নোয়াখালী। ওইখান থেকে নিশ্চয়ই আমরা 10 জন 15 জন প্লেয়ার পাবো। অবশ্যই আমরা ওইগুলো একাডেমিতে পুট করার চেষ্টা করব। ফারহান ইহসান, এখন, ঢাকা।
শেষ করবো এখন দুপুর, তার আগে শিরোনামগুলো আরো একবার। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব, আনসারের পোশাক। চূড়ান্ত হলো আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিষদে। সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। শুধু ইসি নয়, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে গোটা জাতিকে, বললেন সিইসি। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে অযৌক্তিক কোটা বাতিলের দাবি। শহীদ মিনারে বিক্ষোভ। ফলাফল পুনর্মূল্যায়নে আলটিমেটাম মেডিকেল শিক্ষার্থীদের। এবং আর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্পের প্রত্যাবর্তন। শপথ অনুষ্ঠান সরাসরি দেখতে টিকিট কেটেছেন 2.25 লাখ সমর্থক। এই ছিল এখন দুপুরের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ।